মা, ও মা, বলি ঘুমালে নাকি? মা। ঘুমাইনি, একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম। সাজু চিঠি পাঠিয়েছে মা, একটু আগে ডাক পিয়ন দাদা এসে দিয়ে গেল। সাজু চিঠি পাঠিয়েছে? কই, পড় দেখি। দাঁড়াও, তোমাকে পড়ে শোনাই। প্রিয় মা, আশা করি তুমি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সামনের সোমবার আমি বাড়িতে আসছি, তবে একা আসছি না। তোমার নতুন বৌমাকে সঙ্গে করে নিয়ে আসছি। তোমাকে না জানিয়ে কাজটা করে ফেললাম মা। আমার কাছে আর কোনো উপায় ছিল না। তোমার সাথে দেখা হলে সব খুলে বলবো। আজ এই পর্যন্তই, আমি রাখছি। ইতি তোমার সাজু। কাউকে না জানিয়ে ছেলেটা এইভাবে বিয়ে করে ফেললো? আচ্ছা যাক, ভালোই হয়েছে। কী বারে আসবে যেন বললি বাড়িতে? চিঠিতে তো লিখেছে সোমবারে আসবে, কিন্তু মা সমস্যা হলো আজই তো সোমবার। চিঠিটা আসতে অনেক দেরি হয়ে গেছে। রাজু, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি বাজারে যা। আর বড় বৌমাকে একটু আমার কাছে পাঠিয়ে দিস। এই বৃদ্ধ মহিলাটির নাম মমতা। তার স্বামী মারা গেছে প্রায় 15 বছর হবে। তখন থেকেই এই দুই ছেলেকে তিনি একা হাতে মানুষ করেছেন। কিন্তু যতই চেষ্টা করুক, বড় ছেলেটি একদমই তার মনের মতো হয়ে উঠতে পারেনি। কারণ সে ছিল উড়নচণ্ডী, পড়াশোনায় তার একদমই মনোযোগ ছিল না। কিন্তু ছোট ছেলেটি ছিল মেধাবী, তাই হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করার পরে তিনি সিদ্ধান্ত নিলেন তাকে শহরে পাঠাবেন পড়াশোনা করার জন্য। ছেলেটি তার মানও রেখেছে। পড়াশোনা শেষ করে এখন খুব বড় অফিসে চাকরি করে, ভালো টাকা বেতনও পায়। বড় ছেলেটি এখনও উড়নচণ্ডীই রয়ে গেছে। ভেবেছিল বিয়ে করানোর পর বোধহয় তার মতি ঠিক হবে। কিন্তু না, কয়লা ধুলে কি আর ময়লা যায়? ওর বেলাও হয়েছে তাই। বড় বউ, রাজু কি বাজার থেকে ফিরেছে? হ্যাঁ মা, এই কিছুক্ষণ আগেই ফিরল। আপনি যা যা আনতে বলেছিলেন সবই নিয়ে এসেছে। সাজুটা কি পাগলামি করলো বলো তো? এইভাবে না বলে কয়ে কেউ বিয়ে করে নাকি? এখন হঠাৎ করে আমি কোথা থেকে কি জোগাড় যন্ত্র করি বলো তো? আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো মা? গয়না তো ঘরেই আছে। আর আমার কাছে দুটো শাড়ি আছে, একদম নতুন, ভাঁজও খুলিনি। ওই গয়না আর শাড়ি দিয়ে না হয় বউয়ের মুখ দেখবেন। মুখ দেখার কথা বলছি না বড় বউ, বলছি আশেপাশের মানুষের কথা। কারো মুখে তো লাগামটি নেই কো। মানুষের কথায় কি আসে যায় মা? আপনি কি ভাবছেন সেটা বলুন। আমি তো মনে করি ভালোই হয়েছে। আচ্ছা, তুমি সব জোগাড় যন্ত্র করো, আমি একটু ঘর থেকে আসছি। ঘরে এসে বৃদ্ধা তার ছোট বউয়ের জন্য রাখা বালা দুটি দেখছিল। ঠিক এরকমই একজোড়া বালা সে তার বড় বউকেও দিয়েছিল। কিন্তু তার ছেলে সেই বালা বিক্রি করে ব্যবসার কাজে লাগিয়েছে। সেই দিন খুব কষ্ট পেয়েছিল বৃদ্ধা, বারবার বলেছিল বালাগুলো বিক্রি না করতে, কিন্তু তার ছেলে একটা কথাও শোনেনি। তাই ছোট ছেলের বউয়ের জন্য রাখা বালা দুটোর দিকে সে পরম মমতায় তাকিয়ে থাকলো। মা, ও মা, কোথায় গেলে সব? তাড়াতাড়ি এইদিকে ওই এসো। বোধহয় সাজু এলো। এসেছিস বাবা? আয় আয়, ভেতরে আয়। বউকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মা, এই যে তোমার ছোট বউ, নাম নীলু। কেমন আছেন মা? এই বলে ছোট বউ শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করতে লাগলো। আরে থাক থাক, কি করছো কি? তুমি কি জানো না পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না? আমার মা নেই, ছোটবেলায় সেই কবে মাকে হারিয়েছি। আজ থেকে আপনি আমার মা, তাই আপনাকে পায়ে হাত দিয়ে সালাম করলাম। তা তো অবশ্যই, আমার ছেলে যখন তোমাকে বিয়ে করে এ বাড়িতে এনেছে, আজ থেকে তুমি আমার মেয়ে। কিন্তু আর কখনো পায়ে হাত দিয়ে সালাম করো না। নামাজে একমাত্র আল্লাহর কাছে মাথা নিচু করবে, মানুষের কাছে নয়। মনে থাকবে তো? জি মা, মনে থাকবে। মা, আর কতক্ষণ কথা বলবে বলো তো? তোমার ছেলের বউ, তোমার বাড়িতে থাকবে, যখন ইচ্ছা কথা বলো। এখন তাড়াতাড়ি খেতে দাও তো।
ক্ষুধায় যে মরে যাচ্ছি মা। দেখো দেখি কাণ্ড, সেই কখন থেকে শুধু কথাই বলে যাচ্ছি। কত দূর থেকে এসেছিস, ক্ষুধা তো লাগবেই। যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। মায়ের কাছে তোমরা এসেছো শুনে তাড়াতাড়ি দৌড়ে এলাম। এই বুঝি আমাদের ছোট বউ? বাহ, তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি। তুমিও দেখতে কম সুন্দর নও ভাবি। আজ থেকে আমি তোমার ছোট বোনের মতো। ভুল ত্রুটি করলে মাফ করে দিও। তুমি এসেছো, ভালোই হয়েছে। এখন অন্তত একজন কথা বলার সঙ্গী তো পাওয়া যাবে। আচ্ছা, তোমার গায়ের গয়নাগুলো কি সব তোমার বর দিয়েছে? শুধু কানের দুলজোড়া তোমার দেবর দিয়েছে। এছাড়া সবই আমার চাচার দেয়া। ছোটবেলায় আমার মা মারা গেছে, তখন থেকেই চাচার কাছে মানুষ। চাচা আমাকে প্রচণ্ড ভালোবাসেন। তোমার দেবরকে আমার চাচা অনেক আগে থেকেই চিনতেন। সব সময় বলতেন, সাজু অনেক ভালো ছেলে। তাই বোধহয় আমাদের সম্পর্ক আছে জেনেও আমাদের বিয়েতে একদমই বাধা দেননি। দুই যা মিলে কি এত গল্প করছো? বড় বউ, তাড়াতাড়ি যাও, খাবার দাবারগুলো সব বারো দেখি, আমি আসছি। এই যাচ্ছি মা, বাড়িতে নতুন বউ এসেছে, তাই একটু গল্প করতে আসলাম। আমি খাবার দাবার সব সাজিয়ে নিচ্ছি, আপনারা আসুন। ছোট বউ, নাও, এই বালাজোড়া তোমার। হঠাৎ করেই তোমরা দুজন বিয়ে করে চলে এলে, কোনো প্রস্তুতিই নিতে পারলাম না। এই নাও, ধরো। আর শোনো, গয়নাগাটিগুলো যত্ন করে আলমারিতে রেখে দিবে, এখানে সেখানে কিন্তু রেখো না। বড় বউ, খাবার দাবার তো সব বাড়া হয়ে গেল। তুমি যাও, ঘরে গিয়ে রাজু সাজু আর নতুন বউকে ডেকে নিয়ে এসো। এই যাচ্ছি মা। ছোট বউকে ডাকতে যাওয়ার সময় বড় বউয়ের হঠাৎ জানলা দিয়ে ভেতরের দিকে চোখ পড়ে। দেখতে পায় ছোট বউ শাশুড়ির দেয়া বালা দুটোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তার সামনে এক বাক্স ভর্তি গয়না। গয়নাগুলোকে সে একটা একটা করে গয়নার বাক্সের মধ্যে সাজিয়ে রাখছিল, ঠিক যেরকম মা তার বাচ্চার যত্ন নেয়। আর এ সব কিছুই বড় বউ জানালার ওপাশ থেকে দেখছিল। সমস্ত গয়না সাজানো হয়ে গেলে সে তার শাশুড়ির কথা মতো গয়নার বাক্সটিকে আলমারির মধ্যে রেখে দেয়। বড় বউ এইটুকু দেখার পরে ছোট বউকে ডাকার জন্য তার ঘরে যায়। তুমি তো দেখছি একেবারে রেডি হয়ে গেছো। দেবর কোথায়? তাকে ডাকো, মা কিন্তু অপেক্ষা করছে। এরপরে কিন্তু বকাবকি শুরু করে দেবে, তখন আমাকে কিছু বলতে পারবে না। ভাবি, তোমার দেবর তো একটু বাইরে গেল, ফিরে আসুক, তারপরে একসাথে বসি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। সাজু এলে কিন্তু দুজনে খেতে চলে আসবে, কেমন? আচ্ছা ভাবি, তুমি কি মাথায় কোনো সুগন্ধি তেল নাও? তোমার তেলের ঘ্রাণে সারা ঘর মম করছে। ভারী মিষ্টি ঘ্রাণটা। ঠিক ধরেছ, প্রায় সময়ই আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। তখন এই তেলটা নিলে বালিশ থেকে মাথাটা উঠাতে পারি, না হলে ভীষণ কষ্ট হয়ে যায়। তেলের ঘ্রাণটা একটু বেশি, কিন্তু ভীষণ কার্যকর। এইটা কোনো ব্যাপার হলো? তুমি জানো, আমি খুব ভালো মাথা মালিশ করতে পারি। আমি তো প্রতিদিন আমার চাচির মাথা মালিশ করে দিতাম। আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে না হয় আমার মাথাটা একটু মালিশ করে দিও। তুমি এসেছো? এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম। ভেবেছিলাম একবার ডাকতে যাব, পরে ভাবলাম দেবর আবার কি মনে করে না করে। তোমার দেবর আবার কি মনে করবে? যখন মন চাইবে আমাকে ডাকবে। কই, দাও তেলের শিশিটা, তোমার মাথায় আজকে ভালো করে মালিশ করে দিই। ও মা, এ দেখি ছোট বউ। দেখো দেখি কাণ্ড, কাল মাত্র বাড়িতে এলে, আজ কি মনে করে সকাল সকাল রান্না করতে এলে বলো দেখি? বড় বউ কোথায়? মা, ভাবি বাসি থালা বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে গেছে। আর তাছাড়া আমি ভাবিকে বলেছি আজকের রান্নাটা আমি রান্না করব। বেশি কিছু তো না, মুরগির মাংস রান্না করছি আর কয়টা লুচি ভাজবো। দেখো বাপু,
আবার হাত পা পুড়িয়ে ফেলো না যেন। রান্নার অভ্যেস আছে তো। ও নিয়ে আপনি ভাববেন না মা, আমার রান্নার অভ্যেস আছে। আপনি ঘরে যান, রান্না হয়ে গেলে আপনাকে ডেকে দেব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘরে যাচ্ছি কেমন। তুমি কিন্তু সাবধানে রান্না করো। যাক বাবা, ভালোই ভালোই রান্নাটা হয়ে গেছে। এখন ঘরে গিয়ে তাড়াতাড়ি কাপড় জামাটা পাল্টে নিই। ও মা, এ কি! আমার ঘরের এ কী অবস্থা! জামা কাপড় সব এলোমেলো হয়ে পড়ে আছে। চোর এলো নাকি? হায় হায়, আমার গয়না এখানেই তো রেখেছিলাম। কোথায় গেল? কে আসলো আমার ঘরে? বুঝলাম না, চোর কি করে জানলো যে আমি গয়না আলমারিতেই রেখেছি? আর আলমারির একটা পাট খুললো, আরেকটা পাট খুললো না। আর জামা কাপড় তো সবই পড়ে আছে, কিছুই নেয়নি। তাহলে কি চোর শুধুমাত্র আমার গয়না চুরি করতে এসেছিল? ভাবি, ভাবি, তুমি কি ঘরে আছো? আমার একটু জরুরি দরকার ছিল তোমার সাথে। তুমি আবার এলে কেন? আমি তো হাতের কাজটা শেষ করেই যেতাম রান্নাঘরে। ভাবি, তুমি তো পুকুর ঘাটে বাসি থালা বাসন নিয়ে গিয়েছিলে তাই না? ঘরে কি করছো? হঠাৎ একটা কাজ মনে পড়ে গিয়েছিল, তাই ঘরে এসেছিলাম। থালা বাসন সব পুকুর ঘাটেই রেখে এসেছি, এখন যাবো ধুতে। আচ্ছা ভাবি, কিছুক্ষণ আগে কি তুমি আমার ঘরে ঢুকেছিলে? কি বলো তুমি? আমি তো জানি তুমি রান্নাঘরে রান্না করছো, তাহলে তোমাকে খুঁজতে আমি ঘরে যাব কেন? না না, আমি তোমার ঘরে যাইনি। মিথ্যে বলো না ভাবি, তোমার মাথার তেলের গন্ধে আমার ঘর ম ম করছে, ঠিক যেরকম এখন এই ঘরটা করছে। কেন চুরি করেছো আমার গয়না? তুমি ধরা পড়ে গেছো ভাবি, আর লুকিয়ে কোনো লাভ নেই। আমি কি করতাম বলো? আমার স্বামী দেনার দায়ে জর্জরিত, আর শাশুড়ি মাও বলে দিয়েছিল আর একটা জমিও বিক্রি করবে না। আমি নিরুপায় হয়ে কাজটা করেছি, বিশ্বাস করো। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। গতকাল জানালা দিয়ে দেখলাম তুমি গয়নার বাক্স আলমারিতে রাখছো। আমি আর লোভ সামলাতে পারিনি। কেঁদো না ভাবি, আর কেঁদো না। তুমি এই কাজটা কেন করতে গেলে বলো তো? তোমার সমস্যার কথা আমাকে জানাতে পারতে। এই কাজটা করে কেন নিজেকে ছোট করলে বলো তো? আমি আজই তোমার দেবরের সাথে কথা বলছি, যদি ভাইয়াকে শহরে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে। সত্যি বলছো? তুমি আমার উপরে রাগ করোনি? একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এই নাও তোমার গয়নার বাক্স। তোমাকে ধন্যবাদ ভাবি। এই গয়নার বাক্স আমার কাছে নিজের জীবনের থেকেও বেশি মূল্যবান। কত স্নেহ, ভালোবাসা, মমতা জড়িয়ে আছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।